আজকে আমরা করব রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ডিং। আজকে আমাদের নতুন চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিং। তাহলে ওয়েলকাম সবাইকে আমাদের chemistry.com ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা শুরু করব আজকে নতুন একটা চ্যাপ্টার, এবং খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। এর আগের দিনে আমরা কেমিক্যাল পিরিয়ডিসিটি বা পর্যায় সারণী, সেই পর্যায় সারণী চ্যাপ্টার আমরা করেছিলাম। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধনে আমরা আজকে পার্ট 1 করছি। পার্ট 1 মানে দেখা যাক এখন কত দূর অবধি আমরা করতে পারি। এরপরে যতটুকু বাকি থাকবে সেটা আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে এটাকে কন্টিনিউ করব। তো যাই হোক, বেশি কথা না বলে চলো শুরু করা যাক আমাদের আজকের চ্যাপ্টার, সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন। তাহলে রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন যদি আমাদের জানতে হয় তাহলে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে অক্টেট রুলস বা অষ্টক সূত্র। এবার বলছে কি এই অষ্টক সূত্র, অষ্টক সূত্র জিনিসটা কি আছে। তাহলে এই অষ্টক সূত্র যদি আমরা দেখতে চাই তাহলে পরে কি বলছে, অষ্টক সূত্র কিছুই না, যে যাদের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস হচ্ছে NH2 NP6, অর্থাৎ 8খানা ইলেকট্রন, তারা হলো সবচেয়ে সুস্থিত মৌল। অর্থাৎ যে সমস্ত মৌলের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস NH2 NP6 হবে, মানে 8খানা ইলেকট্রন থাকবে সবার বাইরের কক্ষে, তাদের তারা বা সেই মৌলগুলি হবে সব থেকে সুস্থিত মৌল। এবার তাহলে কি হলো, এবার তাহলে আমরা যদি দেখি যে নিষ্ক্রিয় যে গ্যাসগুলো আছে, তাহলে কারা সেই সুস্থিত মৌল? সুস্থিত মৌল হচ্ছে তারাই যে নিষ্ক্রিয় যে গ্যাসগুলো আছে, সেই নিষ্ক্রিয় গ্যাসের যদি আমরা দেখি হিলিয়াম, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, যার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, অর্থাৎ দুটো ইলেকট্রন। তারপরে আছে নিয়ন, নিয়নের ক্ষেত্রে হচ্ছে মোট পারমাণবিক সংখ্যা 10, এবং এর কে কক্ষে আছে দুটো ইলেকট্রন। এল কক্ষ, সেই এল যে কক্ষ, সেই এল কক্ষপথে আছে মোট 8টা ইলেকট্রন, অর্থাৎ 2s2 2p6। যদি আর্গনের ক্ষেত্রে দেখি তাহলে পরে হচ্ছে 3 নাম্বার, মানে এম কক্ষপথে দেখা যাচ্ছে 3s2 3p6। যদি ক্রিপ্টনের ক্ষেত্রে দেখি তাহলে সবার বাইরের কক্ষপথ হচ্ছে 4 নাম্বার কক্ষপথ, সেখানে আছে কি 4s2 4p6। জেননের ক্ষেত্রে যদি দেখি 5 নাম্বার কক্ষপথ হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথ, সেখানে হচ্ছে 5s2 5p6। রেডনের ক্ষেত্রে যদি দেখি তাহলে পরে 6 নম্বর কক্ষপথ হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথ, সেখানে হচ্ছে 6s2 6p6। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে হিলিয়ামের ক্ষেত্রে কত, দুটো ইলেকট্রন, শুধু হিলিয়ামের ক্ষেত্রে দুটো ইলেকট্রন, বাকি নিয়নের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষে, মানে সবার বাইরের কক্ষে। তারপরে আর্গনের যদি দেখি তাহলে আর্গনের হচ্ছে এমটা হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথ, সেখানে ইলেকট্রন সংখ্যা 8। তারপরে যদি ক্রিপ্টন দেখি তাহলে এনটা হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথ, সেখানে ইলেকট্রন সংখ্যা 8। তারপরে যদি আমরা জেনন দেখি তাহলে পরে সর্ববহিস্থ কক্ষপথ হচ্ছে 5, সেটার বা ও, এই ও, ঠিক আছে, ও হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথ, সেটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 8। তারপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে রেডন, যদি দেখি জেননের পরে রেডন, তাহলে রেডনের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষপথ হচ্ছে পি, মানে 6, সেটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 6s2 6p6, অর্থাৎ 8খানা ইলেকট্রন। তার মানে আমরা এখানে দেখছি যে নিষ্ক্রিয় যে গ্যাসগুলো আছে সেগুলো হচ্ছে সব থেকে সুস্থিত মৌল, এবং এই নিষ্ক্রিয় গ্যাসগুলো যেহেতু সব থেকে সুস্থিত মৌল, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এবং এদের প্রত্যেকের ইলেকট্রন বিন্যাস যদি দেখি তাহলে সবার বাইরের কক্ষে 8টা করে ইলেকট্রন আছে, 8 8 8 8 8 8। এটাই বলছে অক্টেট রুলস। তাহলে অক্টেট রুলস কি বলেছে, যাদের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস NH2 NP6 ব্র্যাকেটে 8টা ইলেকট্রন যদি থাকে, তারা হলো সবচেয়ে সুস্থিত। এবার তাহলে প্রত্যেকটা মৌলই কি চায়, সুস্থিত হতে। তাহলে সুস্থিত যদি হতে হয় তাহলে পরে কি হবে, তাদের যেটা দরকার সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন করা। তাহলে রাসায়নিক বন্ধন কি এবং এর কারণ কি, যদি সেটা আমরা বের করতে চাই তাহলে পরে কি বলছে, যে রাসায়নিক বন্ধন কাকে আমরা বলছি, যে রাসায়নিক প্রক্রিয়ায় বা বিক্রিয়ার মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে আমরা বলছি রাসায়নিক বন্ধন। তাহলে যে বন্ধন রাসায়নিক প্রক্রিয়া বা বিক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে সেই বন্ধনকে আমরা বলছি রাসায়নিক বন্ধন। এখন বলছে তাহলে পরে রাসায়নিক বন্ধন কেন করবে, এর কারণটা কি? কারণটা হচ্ছে যে সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রনের পূর্তির জন্য
বা নিকটতম নিষ্ক্রিয় মৌলের যে ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাস লাভের আশাতেই একটা মৌলের পরমাণু কি করবে, ইলেকট্রন বর্জন করবে, বা অন্য একটা কোনো মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে, যাতে করে তার বাইরে 8টা ইলেকট্রন হয়, বা সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন থাকে। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি যে সোডিয়ামের ক্ষেত্রে যদি দেখি, তাহলে কি হচ্ছে, প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে কয়টা, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন, একটা ইলেকট্রন। তাহলে এই শুধুমাত্র এই একটা ইলেকট্রনের জন্য সোডিয়ামের সবার বাইরে কিন্তু 8টা ইলেকট্রন আর হচ্ছে না। এখন কি করতে পারে সোডিয়ামের যেটা হতে পারে যে সবার বাইরে ও 7টা ইলেকট্রন নিয়ে নিতে পারে, অথবা এই ইলেকট্রনটাকে যদি বের করে দেয়, এই ইলেকট্রনটাকে যদি বের করে দেয়, অর্থাৎ এই ইলেকট্রনটাকে যদি সে বের করে দেয়, তাহলে পরে কি হয়ে যাবে, তাহলে পরে এর সবার বাইরে 8টা ইলেকট্রন হবে। অর্থাৎ যদি আমরা এখানে দেখি একটা ইলেকট্রনকে যদি ও বের করে দিয়ে দিল, তাহলে পরে কি দাঁড়াচ্ছে, গিয়ে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 1 নম্বর কক্ষপথে 2টো, 2 নম্বর কক্ষপথে 1 2 3 4 5 6 7 8টা ইলেকট্রন। তার মানে সর্ববহিস্থ কক্ষে কয়টা ইলেকট্রন হয়ে গেল, 8টা ইলেকট্রন। আর Naটা একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে কি তৈরি করলো, Na প্লাস তৈরি করলো। সিমিলারলি আমরা যদি ক্লোরিনের ক্ষেত্রে দেখি, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন, 1 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 1 2 3 4 5 6 7 8টা ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে যদি দেখি তাহলে কয়টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ইলেকট্রন, অর্থাৎ জাস্ট একটা ইলেকট্রন। সেই একটা ইলেকট্রন যদি পেত ক্লোরিন, তাহলে পরেই কিন্তু ক্লোরিন কি হয়ে যেত, এর সবার বাইরে 8টা ইলেকট্রন হয়ে যেত। তাহলে এখন এর কাছে দুটো ওয়ে, এক হচ্ছে এই সমস্ত ইলেকট্রনগুলো 7টা বাইরে যে 7টা ইলেকট্রন আছে, সেই 7টা ইলেকট্রনকে বের করে দেওয়া। তাহলে পরে কি হবে, তার আগের যে কক্ষপথটা আছে এখানে 8টা ইলেকট্রন আছে, সুন্দর হয়ে যাবে তাহলে 8টা ইলেকট্রন। আর না হলে বাইরের থেকে কারো কাছ থেকে যদি একটা ইলেকট্রন ধরে নিয়ে এসে সে যদি এখানে ঢোকাতে পারে, তাহলে পরে কি হয়ে যাবে, তার সবার বাইরে 8টা ইলেকট্রন হয়ে যাবে। তাহলে এখন এই ক্লোরিন কি করবে, এই যে মনে করো সোডিয়াম, সেই সোডিয়াম যে ইলেকট্রনটাকে ছেড়ে দিল, সেই ইলেকট্রনটাকে এ নিয়ে নেবে, যদি নেয়, ঠিক আছে, যদি নেয়, তাহলে পরে কি হবে, নিলে পরে ক্লোরিন কি দাঁড়াচ্ছে, কি তাহলে ক্লোরিন হয়ে যাচ্ছে Cl হয়ে যাবে মাইনাস, এখানে এই যে মাইনাস, Cl মাইনাস হয়ে গেল, আর এখানে দুটো, এখানে 8টা, আর এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7, আর এই যে একটা ইলেকট্রন 8টা, তাহলে ক্লোরিনের এখানে 8টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে সবার বাইরে কক্ষে 8টা ইলেকট্রন হয়ে গেল, অর্থাৎ Clটা ছিল Cl হয়ে গেল Cl মাইনাস। তাহলে Cl মাইনাস হয়ে গেল, কি করে হলো, না, এই যে এখানে যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটাকে সে নিয়ে নিল, অর্থাৎ সোডিয়াম যে ইলেকট্রনটাকে ছেড়ে দিল সেটাকে সে নিয়ে নিল। এটা একটা। তাহলে আমাদের কি তৈরি হলো, Na প্লাস তৈরি হয়ে গেল আর Cl মাইনাস তৈরি হয়ে গেল। এবার কি হলো, Na প্লাস আর Cl মাইনাসের মধ্যে যেহেতু কি আছে, Na হচ্ছে পজিটিভ চার্জ আর Cl হচ্ছে কি নেগেটিভ চার্জ, এর জন্য এই যে এখানে একটা অ্যাট্রাকশন ফোর্স তৈরি হবে, এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হবে। এই আকর্ষণ বলটাও এক ধরনের বন্ড আমরা বলছি, রাসায়নিক বন্ধন, ঠিক আছে। তাহলে এটাও এক ধরনের রাসায়নিক বন্ধন, অর্থাৎ এটাও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে। রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে তৈরি হলো, যেখানে Na প্লাসে কনভার্ট হয়ে গেল, Clটা Cl মাইনাসে কনভার্ট হয়ে গেল বা পরিণত হয়ে গেল। তার মানে Naটা যদি Na প্লাস মানে ক্যাটায়নে পরিণত হয়, আর Clটা যদি Cl মাইনাস মানে অ্যানায়নে পরিণত হয়, তাহলে তাদের রাসায়নিক পরিবর্তন হবে। তাহলে এটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ঘটলো। তাহলে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কি ঘটলো, Na প্লাস তৈরি হলো আর Cl মাইনাস। এবার বলছে এই Na প্লাস আর Cl মাইনাসের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হবে, একটা বন্ড তৈরি হবে, সেটাকেই বলছি আমরা রাসায়নিক বন্ধন। এরপরে বলছে যে রাসায়নিক বন্ধনের প্রকারভেদ, অর্থাৎ আমরা যদি দেখি তাহলে এই যে রাসায়নিক বন্ধনে আমরা বললাম যে 8টা ইলেকট্রন, তো ঠিক আছে, যদি আমার
যেমন আমরা দেখলাম যে সবার বাইরের কক্ষে 7টা আছে, তাহলে 7টা যদি হয় তাহলে পরে সে আরামসে একটা ইলেকট্রন গ্রহণ করে 8টা ইলেকট্রন তৈরি করতে পারে। কিংবা বাইরে যদি একটা ইলেকট্রন হয় তাহলে সে আরামসে একটা ইলেকট্রন বর্জন করে 8 আর 1 তারপরে হয়, তাহলে এখানে 8টা ইলেকট্রন তৈরি করতে পারছে। কিন্তু আহ, যদি 4টা ইলেকট্রন হয়ে যায় তাহলে কি সমস্যা? তাহলে 4টা যদি ইলেকট্রন হয় তাহলে তাকে আইদার 4খানা ইলেকট্রন কি করতে হবে, গ্রহণ করতে হবে, অথবা 4খানা ইলেকট্রন বর্জন করতে হবে। এবার বলছে 4খানা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করা কিন্তু সহজ কথা নয়। তাহলে তখন কি হবে? তখন সেক্ষেত্রে আমাদের ইলেকট্রনগুলোকে কি হতে পারে, তাহলে পরে সেক্ষেত্রে ইলেকট্রনটা শেয়ারিং হতে পারে, যে আমি 4টা ইলেকট্রন দিচ্ছি, আর কেউ যদি এমন থাকে যে 4টা ইলেকট্রন দিতে পারবে আমার সঙ্গে, তাহলে পরে আমরা এই 4টা এবং তার যে 4টা ইলেকট্রন, টোটাল 8টা ইলেকট্রনকে আমরা ব্যবহার করতে পারবো। তার মানে আমরা কি বললাম, তাহলে এক্ষেত্রে একটা কি তৈরি হলো, এটা জোর সমভাবে ব্যবহার করার একটা টেন্ডেন্সি তৈরি হলো, মানে ইকুয়াল ইউজেস, ঠিক আছে, ইকুয়ালি ইউজ করার একটা টেন্ডেন্সি তৈরি। আর এর আগেরটাতে আমরা যেটা দেখলাম, সোডিয়ামের যে এক্সাম্পলটা যেটা প্রথমে দেওয়া হলো, সেক্ষেত্রে আমরা কি দেখলাম যে একজন ইলেকট্রন দিয়ে দিচ্ছে, সোডিয়াম যেমন ইলেকট্রন কমপ্লিটলি দিয়ে দিচ্ছে, আর ক্লোরিন সেই ইলেকট্রনটা কমপ্লিটলি নিয়ে নিচ্ছে। তাহলে এভাবেও আমাদের রাসায়নিক বন্ধন হতে পারে। তাহলে এবার রাসায়নিক বন্ধনের প্রকারভেদ যদি আমরা দেখি, তো রাসায়নিক বন্ধন মূলত 3 প্রকারের হয়। কি কি? প্রথমটা বলছে আয়নীয় বন্ধন, দ্বিতীয়টাকে আমরা বলছি সমযোজী বন্ধন, আর তৃতীয়টাকে বলছি অসমযোজী বন্ধন। এবারে বলছে তাহলে এই যে আয়নীয় বন্ধন বলছি, সমযোজী বন্ধন বলছি, অসমযোজী বন্ধন বলছি, তাহলে আয়নীয় বন্ধন জিনিসটা কি? আয়নীয় বন্ধন বলছে যে এই যে আয়ন তৈরির মাধ্যমে যে বন্ধন বা আকর্ষণ বল তৈরি হয় তাকে আমরা বলছি আয়নীয় বন্ধন। মনে করো এ প্লাস বি মাইনাস, তাহলে এই দুটো কি আয়ন, তাহলে এদের মধ্যে কি হবে, একটা অ্যাট্রাকশন ফোর্স তৈরি হবে, আকর্ষণ বল তৈরি হবে, এই আকর্ষণ বলটাকে আমরা বলছি আয়নীয় বন্ধন। তাহলে এ ইলেকট্রন ছেড়ে দিল, বি ইলেকট্রন নিল, বা বি ইলেকট্রন ছাড়লো, এ ইলেকট্রন নিল, সেক্ষেত্রে বি প্লাস হয়ে যাবে, এ মাইনাস হয়ে যাবে। তখন যে বন্ধনটা তৈরি হবে সেটাকে আমরা বলছি আয়নীয় বন্ধন। যেমন এখানে কি বলেছে, কে প্লাস, তাহলে কে প্লাসের ক্ষেত্রে কি বলেছে যে কে প্লাস যখন হয়ে যাবে তখন সেক্ষেত্রে আমার সবার বাইরে 8টা ইলেকট্রন হয়েই গেল। এবার বলছে যে যদি আমরা সিএল মাইনাস নিই তাহলে সিএল মাইনাসের ক্ষেত্রেও সবার বাইরে 8টা ইলেকট্রন হয়েই গেল। এবার বলছে এদের মধ্যে কি হচ্ছে, একটা অ্যাট্রাকশন ফোর্স তৈরি হবে, এই যে আকর্ষণ বল তৈরি হচ্ছে, এটাকে আমরা বলছি আয়নীয় বন্ধন। তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি বলি তাহলে আয়নীয় বন্ধন কিছুই নয়, আয়নীয় বন্ধন হচ্ছে এক ধরনের অ্যাট্রাকশন ফোর্স বিটুইন দ্য ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। তাহলে এ ওয়ান এ টাইপ অফ অ্যাট্রাকশন ফোর্স বিটুইন দ্য ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। এবার বলছে ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে আকর্ষণ বল। এবার আকর্ষণ বলটা কিভাবে তৈরি হলো, বলছে ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে যে আকর্ষণ বল সেটা। তাহলে এবার ক্যাটায়নটা কোথায় পেলাম, ক্যাটায়নটা পেলাম যে একটা মলিকিউলের বা একটা মৌলের পরমাণু কি করলো, ইলেকট্রন ত্যাগ করে দিল, তাহলে সে ক্যাটায়ন হয়ে গেল। এবার বলছে যে ইলেকট্রনটা ত্যাগ করলো সেই ইলেকট্রনটা অপর কোনো মৌলের একটা পরমাণু যার নেওয়ার ক্ষমতা আছে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা নিয়ে নিল, তাহলে পরে একটা ক্যাটায়ন তৈরি হলো, একটা অ্যানায়ন তৈরি হলো। তাহলে এবার এই দুজনের মধ্যে যে আকর্ষণ বল তৈরি হলো সেটাকে আমরা বলছি আয়নীয় আয়নীয় বন্ধন। এবার নেক্সট যেটা বলছে সমযোজী বন্ধন। এবার সমযোজী বন্ধন কাকে বলে? সমযোজী বন্ধন কি? সমযোজী বন্ধন বলছে যে যদি দুটো ইলেকট্রন, এই যে সরি দুটো মৌল, তাহলে এই মৌলটা আর এই মৌলটা, তাহলে এই মৌলটার ক্ষেত্রে যদি সবার বাইরে ইলেকট্রন দেখি 2 4 6 7টা ইলেকট্রন, তার মানে এক্ষেত্রে এর 7টা ইলেকট্রন এদের ছেড়ে দিতে হবে, নাহলে একটা ইলেকট্রন নিতে হবে। এবার যদি সে কাউকে না পায় তাহলে এখানেও 2 3 4 5 6 7, এখানেও 7টা ইলেকট্রন, তাহলে এবার কি হবে, এরা দুজনই কি করবে, শেয়ার করবে, এই যে ইলেকট্রন দুটো শেয়ার করলো। তাহলে শেয়ার করলে পরে কি হচ্ছে, যখনই ইলেকট্রন দুটো শেয়ার করছে তখন এদের 8টা ইলেকট্রন তৈরি হয়ে যাচ্ছে আউটার মোস্ট সেলে। তাহলে এবার এটার ক্ষেত্রে যদি দেখি 2টো 4টা 6টা, আর এই দুটোকে নিলে 8টা, ঠিক একইভাবে এখানে 2টো 4টা 6টা
এ দুটোকে নিলে 8টা হয়ে যাচ্ছে। তাহলে এই সবার বাইরে 8টা ইলেকট্রন এর হয়ে গেল। তাহলে কিভাবে হলো এটা? বলছে এইখানে দুজনই সমানভাবে ইকুয়াল ভাবে কন্ট্রিবিউশন করেছে, ইকুয়াল ভাবে কন্ট্রিবিউট করে ইলেকট্রনটাকে অক্টেট রুলে নিয়ে এসেছে বা অক্টেট ফিল আপ করেছে। এরপরে যেটা আছে সেটাকেও আমরা বলছি। তাহলে অসমযোজী বন্ধন কাকে বলছি? যে এক বা একাধিক ইলেকট্রন যখন জোড় সমভাবে, মানে জোড় সমভাবে মানে দুজনই সমানভাবে, জোড় মানে দুইজনই, সমভাবে মানে সমানভাবে ব্যবহার করে যে বন্ধন তৈরি করে তাকে আমরা বলছি সমযোজী বন্ধন। এবার তাহলে কি হচ্ছে, এক্ষেত্রে ওভারল্যাপিং হচ্ছে, একজন আরেকজনের সঙ্গে বাইন্ড হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাট্রাকশন ফোর্স নেই। তাহলে একজন আরেকজনের সাথে বাইন্ড হচ্ছে এবং এখানে একটা বন্ডিং এর ফিজিক্যাল এক্সিস্টেন্স রয়েছে। নেক্সট বলছি যে অসমযোজী বন্ধন। এবার বলছি অসমযোজী বন্ধন কাকে, জিনিসটা কি? তাহলে বলছে যে অসমযোজী বন্ধন যদি আমরা দেখি, তাহলে অসমযোজী বন্ধনে কি বলেছে, যে কোনো একটা মৌলের একটা পরমাণু তার মধ্যে অক্টেট ফিল আপ হয়ে গেছে। তাহলে এটা যদি আমরা দেখি তাহলে পরে কি দেখবো, যে এই নাইট্রোজেনটার সেটার অক্টেট ফিল আপ হয়ে গেছে, কারণ এখানে দুটো, এখানে দুটো, 4টা, 6টা, 8টা, 8টায় ফিল আপ হয়ে গেছে। কিন্তু এ একটু মানে দরদি টাইপ। এবার কারো যদি ফিল আপ না হয়ে থাকে সে এবার বলবে যে ঠিক আছে, তাহলে পরে তুমি আমারটাই কিছুদিন ব্যবহার করতে পারো, আমারও যদি এটা দরকার তাও তুমি এটাও ব্যবহার করতে পারো আমারটাও। বলে সে কি করলো, তার যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টাকে কি করলো, এই যে বোরন, বোরনকে যদি দেখি তাহলে বোরনের কি হচ্ছে এরকম। তাহলে এখানে দুটো, 4টে, 6টা, আর এটা ভ্যাকেন্ট অরবিটাল পড়ে আছে। তাহলে তখন কি হলো, এই যে নাইট্রোজেন যে আছে তার যে লোন পেয়ারটা আছে সেটাকে সে এই অরবিটালে দিয়ে দিল। দিয়ে দিল মানে নট ডোনেট, জাস্ট দেওয়া, ঠিক আছে, অর্থাৎ ব্যবহার করার জন্য দিয়ে দিল। এবার যখন সে চাইবে তখন সে আবার ইলেকট্রনটাকে নিয়েও নিতে পারে, শুধু ব্যবহার করার জন্য দিচ্ছে। মনে করো কারো একজন সাইকেল আছে, আমরা যদি কারো কাছ থেকে সাইকেল ধার নিই চালানোর জন্য, তাহলে পরে কি হয়, গিয়ে যে যখন তার দরকার পড়ে সেই লোকটা, সেই সাইকেলটা, তখন কিন্তু সে সাইকেলটাকে আবার রিটার্ন নিয়ে নেয়, তাই না? এখানেও ঠিক তাই, এটা হচ্ছে অসমযোজী বন্ধনের ক্ষেত্রেও তাই। অর্থাৎ অ্যামোনিয়া যখন দরকার পড়বে সেই লোন পেয়ারটা, তখন সে আবার সেই লোন পেয়ারটাকে নিয়ে নেবে। এবার তাতে কি হলো, তাতে যেটা হলো সেটা হচ্ছে যে অ্যামোনিয়া তো অলরেডি 8টা ইলেকট্রন ফিল আপ হয়ে আছে, এবার BF3 এর ক্ষেত্রেও 8টা ইলেকট্রনের ফিল আপ হয়ে গেল। এটাকে আমরা বলছি অসমযোজী। তাহলে আমরা 3 ধরনের বন্ধন পড়লাম, একটাকে আমরা বলছি সমযোজী বন্ধন, একটাকে বলছি আয়নীয় বন্ধন, আর একটাকে বলছি অসমযোজী বন্ধন। তাহলে এবার আয়নীয় বন্ধন যেহেতু প্রথমে আছে, আমরা আয়নীয় বন্ধন নিয়ে এবার আবার এবার বলছি যে যদি আমরা এই যে অসমযোজী বন্ধনে ভেঙে দিই, তাহলে এই যে অ্যামোনিয়া আর এখানে হচ্ছে এই যে BF, মানে এরা যখন ভেঙে যাবে তখন আবার সেপারেট আউট হয়ে যাবে। নেক্সট বলছে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আয়নীয় বন্ধন বা আয়নিক বন্ড। এবার আয়নীয় বন্ধন জিনিসটা কি, কাকে বলে আয়নীয় বন্ধন? তাহলে আয়নীয় বন্ধন কি? আয়নীয় বন্ধন বলছে যে দেখো, যোজ্যতা কক্ষে সুস্থিত ইলেকট্রন বিন্যাস মানে NH2 NP6 লাভের জন্য যখন কোনো মৌলের পরমাণু এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয় এবং অপর কোনো মৌলের পরমাণু যদি সেই ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়, তখন এই দুই আয়নের মধ্যে যে আকর্ষণ বল সৃষ্টি হয় তাকেই বলা হয় আয়নীয় বন্ধন। তাহলে ক্লিয়ার, আয়নীয় বন্ধন কাকে বলে? তার মানে বলছে যে যোজ্যতা কক্ষে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য কোনো একটা মৌলের পরমাণু এক বা একাধিক ইলেকট্রন বর্জন করলো, বর্জন করলে তাহলে কি তৈরি হবে, ক্যাটায়ন। এবার বলছে অন্য একটা কোনো মৌলের পরমাণু সেই ইলেকট্রনটাকে এক বা একাধিক ইলেকট্রনকে গ্রহণ করলো, গ্রহণ করলে কি হয়ে যাবে, অ্যানায়ন।
তাহলে এবার যেহেতু এই ক্যাটায়ন তৈরি হলো আর অ্যানায়ন তৈরি হলো, ফলে তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স থাকবে, আকর্ষণ বল। তাহলে সেই আকর্ষণ বলটাকে আমরা বলছি আয়নীয় বন্ধন বা আয়নিক বন্ড। এবারে যেমন আমরা ধরলাম যে এ হচ্ছে একটা মলিকিউল। এবার বলছে এ যদি ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে কি তৈরি করবে? এ প্লাস তৈরি করবে। তাহলে এই মৌলটা, সরি এই মৌলের পরমাণুটা একটা ইলেকট্রন ত্যাগ করে এ প্লাস তৈরি করলো আর একটা ইলেকট্রন ত্যাগ করে দিল। সিমিলারলি বি হচ্ছে আরেকটা মৌল, সেটা কি করলো? সেটা বলছে যে একটা ইলেকট্রনকে গ্রহণ করলো, গ্রহণ করে কি তৈরি করলো? বি মাইনাস। তাহলে বি হচ্ছে একটা মৌল, সে ইলেকট্রনটাকে গ্রহণ করলো, করে কি তৈরি করলো? বি মাইনাস তৈরি করলো। তাহলে এবার তৈরি হলো কি? এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা তাহলে এখানে পড়ে থাকলো কি? এ প্লাস আর এখানে বি মাইনাস। তাহলে এই এ প্লাস আর বি মাইনাস এর মধ্যে কি তৈরি হবে? বুঝছে না? এ প্লাস আর বি মাইনাসের মধ্যে আকর্ষণ বল তৈরি হবে, অর্থাৎ অ্যাট্রাকশন ফোর্স তৈরি হবে। সেই অ্যাট্রাকশন ফোর্সটাকে আমরা বলছি কি? আয়নীয় বন্ধন। এবার বলছে এই যে এ প্লাস আর বি মাইনাস তৈরি হলো, তাহলে যে কোনো মৌলই কি এ প্লাস তৈরি করতে পারে, বা যে কোনো মৌলই কি বি মাইনাস তৈরি করতে পারবে? সেটাও একটা প্রশ্ন। এবার বলছে যে যে কোনো মৌল এ প্লাস তৈরি করতে পারবে না, তার মানে কি হবে? যে এ প্লাস কারা হবে? বলছে সেই সমস্ত মৌল যারা খুব দ্রুত ইলেকট্রন বর্জন করতে সক্ষম, অর্থাৎ যে সমস্ত মৌল খুব তাড়াতাড়ি ইলেকট্রন বর্জন করে, মানে ইলেকট্রোপজিটিভ, ঠিক আছে, তারাই একমাত্র এই এ প্লাস মানে ক্যাটায়নটা তৈরি করতে পারবে বা তারা তৈরি করবে। এবার বি মাইনাস কি? বি মাইনাস হচ্ছে সেই সমস্ত মৌল হবে যারা খুব দ্রুত ইলেকট্রন কি করতে পারবে? গ্রহণ করতে পারবে। তাহলে যারা খুব দ্রুত ইলেকট্রন গ্রহণ করতে পারবে তারা বি মাইনাস হবে, আর যারা খুব দ্রুত ইলেকট্রন বর্জন করতে পারবে তারা হবে এ প্লাস মানে ক্যাটায়ন, তারা তৈরি করবে ক্যাটায়ন। আর অ্যানায়ন তৈরি করবে যারা ইলেকট্রন গ্রহণ করতে পারবে খুব দ্রুত। তাহলে এবার তার মানে এটা কি হচ্ছে? যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট গুলো, ইলেকট্রো নেগেটিভ এলিমেন্টস, তাহলে ইলেকট্রোনেগেটিভ যে এলিমেন্টস গুলো আছে তারা হবে অ্যানায়ন। তাহলে এবার আমরা যদি পিরিয়ডিক টেবিল দেখি, তাহলে পিরিয়ডিক টেবিল যদি দেখা যায় তাহলে পিরিয়ডিক টেবিলে কি দেখতে পারি আমরা? যে অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস বা তড়িৎ ঋণাত্মক মূল। আর এইদিকে যদি দেখি তাহলে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এরা হচ্ছে ইলেকট্রোপজিটিভ মূল, মানে এরা খুব ইজিলি ইলেকট্রন ডোনেট করতে পারবে। এটা আমরা পড়েছিলাম, অর্থাৎ এদের আয়নাইজেশন পটেনশিয়াল খুব কম হয়। অপরদিকে অক্সিজেন, ফ্লোরিন, নাইট্রোজেনের ক্ষেত্রে যদি দেখি, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ক্ষেত্রে এদের বলছে যে এদের থেকে সহজে ইলেকট্রন বের হবে না, উল্টে আবার এরা মানুষের থেকে ইলেকট্রন কি করবে? গ্রহণ করে। তার মানে আমরা বলতে পারি যে আয়নীয় বন্ধন যদি তৈরি করতে হয় কাদের মধ্যে, তাহলে আয়নীয় বন্ধন তৈরি হবে। তাহলে সবার এই বাঁ সাইডের যে মৌলগুলো আছে, যেটাকে একটাকে আমরা বলছি কি? অ্যালকালি মেটাল বা ক্ষারীয় মৌল, আর এটাকে আমরা বলছি 2 নাম্বারটাকে বলছি অ্যালকালি আর্থ মেটাল। ঠিক আছে? তাহলে এদের সঙ্গে কাদের হবে? এদের সাথে এখানে চালকোজেন আর হচ্ছে হ্যালোজেন, এই যে ফ্লোরিন, ব্রোমিন, হ্যালোজেন আর হচ্ছে অক্সিজেন, এই যে চালকোজেন, এদেরই শুধুমাত্র এখানে আমাদের আয়নীয় বন্ধন তৈরি হবে। তার মানে আমি যদি সোডিয়ামের সঙ্গে কার্বনের দিই তাহলে পরে সেক্ষেত্রে আয়নীয় বন্ধন তৈরি হবে না। সোডিয়ামের সঙ্গে যদি বোরনের দিই হবে না। ম্যাগনেসিয়ামের সাথে বোরনের দিলে পরে হবে না। তাহলে এইটা হচ্ছে এদের মধ্যে আয়নীয় বন্ধন পসিবল। এবার বলছে এই যে আয়নীয় বন্ধন আমরা বের করলাম,
সেই আয়নীয় বন্ধনের যে শক্তিটা সেটাকে আমরা কি করে নির্ধারণ করবো, অর্থাৎ একটা আয়নীয় বন্ধন কতটা স্ট্রং হলো না উইক হলো সেটাকে আমরা কিভাবে নির্ভর করব, মানে নির্ণয় করব, বলছে সেটাকে নির্ণয় করার জন্য কিছু প্যারামিটার আছে। কিভাবে বলছে, প্রথম যেটা আছে এটা আমরা যেটা বলবো সেটা হচ্ছে বর্নল্যান্ডের সমীকরণ। তাহলে এই সমীকরণটা যদি আমরা মোটামুটি জানি তাহলে পরে আয়নীয় বন্ধনের শক্তি আমরা বের করতে পারবো, যে একটা আয়নীয় বন্ধন তৈরি হওয়ার জন্য কতগুলো এনার্জি লেগেছে। তাহলে বর্নল্যান্ডের যে সমীকরণ, সেই বর্নল্যান্ডের সমীকরণে কি বলেছে, বলছে ইউ ইজ ইকাল টু মাইনাস এ ই স্কোয়ার জেড প্লাস জেড মাইনাস এন বাই আর ইন্টু এন মাইনাস ওয়ান বাই এন। ঠিক আছে, যেখানে ইউ ইজ ইকাল টু কি বলেছে, ইউ ইজ ইকাল টু বলছে ল্যাটিস এনার্জি। ইউ সমান সমান ল্যাটিস এনার্জি। প্রত্যেকটা টার্মকে আমরা দেখি, তাহলে ইউ সমান সমান ল্যাটিস এনার্জি। এ সমান সমান কি হচ্ছে, এই যে এটা আছে, দ্যাট ইজ এ সমান সমান হচ্ছে মেন্ডেলিং ধ্রুবক। ই সমান সমান কি আছে, বলছে হোয়াট ইজ ই, মানে ই স্কোয়ার যেটা আছে, ই সমান সমান ইলেকট্রনের আধান। জেড প্লাস মানে কি, জেড প্লাস মানে হচ্ছে বলছে ক্যাটায়ন যে আছে সেই ক্যাটায়নের চার্জ। জেড মাইনাস মানে কি, জেড মাইনাস মানে হচ্ছে অ্যানায়নটা যে আছে সেই অ্যানায়নের চার্জ। তারপরে বলছে ক্যাপিটাল এন, ক্যাপিটাল এন মানে তো জানা আছে, ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু অ্যাভোগাড্রো নাম্বার। এবারে বলছে আর, হোয়াট ইজ আর, এই আরটা কিছুই না, আরটা বলছে যে ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে যে নিউক্লিয়াসের যে দূরত্ব, ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে যে নিউক্লিয়াসটা আছে, দুটো নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস দুটির মধ্যেকার যে দূরত্ব সেটাকে আমরা বলছি আর। এবার এন মানে কি, এন ইজ ইকুয়াল টু বর্ন এক্সপোনেন্ট কনস্ট্যান্ট বা বর্ন এক্সপোনেন্ট ধ্রুবক। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বর্নল্যান্ডের সমীকরণ ব্যবহার করে ল্যাটিস এনার্জি বের করতে পারি। ধ্রুবক। এবারে বলছে যে যদি আমরা দেখি তাহলে ইউ, তাহলে এখানে আমরা দেখছি যে কি এ যেটা সেটা হচ্ছে ম্যান্ডেলুম কনস্ট্যান্ট, ই মানে ইলেকট্রনের আধান যেটাও কনস্ট্যান্ট এক ধরনের, জেড প্লাস ক্যাটায়নের আধান চেঞ্জ হতেই পারে, অ্যানায়নের আধানও চেঞ্জ হতে পারে, অ্যাভোগাড্রোর সংখ্যা সেটা একটা ধ্রুবক সংখ্যা, ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে নিউক্লিয়াসের যে দূরত্ব সেটাও চেঞ্জ হতেই পারে, বর্ন এক্সপোনেন্ট ধ্রুবক সেটা একটা ধ্রুবক। তাহলে এগুলোকে যদি আমরা যদি চেঞ্জ করে দিই তাহলে পরে আমাদের কাছে কি দাঁড়াচ্ছে, কি ইকুয়েশনটা সিম্পলিফাই করলে যে ইউ মানে ল্যাটিস এনার্জি প্রপোর্শনাল উইথ জেড প্লাস জেড মাইনাস ডিভাইডেড বাই আর। তার মানে ল্যাটিস এনার্জি ক্যাটায়নিক চার্জ এবং অ্যানায়নিক চার্জের সঙ্গে সমানুপাতিক, আর ইন্টারনিউক্লিয়ার যে ডিস্টেন্স ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে তার সাথে ব্যস্তানুপাতিক। তাহলে ইউ ভ্যারিজ উইথ ইলেকট্রনিক চার্জ, electronic charge, but U inversely proportional with internuclear distance. Internuclear distance. তার মানে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স যত বাড়বে, নিউক্লিয়াসের ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে নিউক্লিয়াসের দূরত্ব যত বাড়বে, তত কি হচ্ছে ল্যাটিস এনার্জি কমবে। আর ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স যত কম হবে তাহলে পরে কি হবে, ল্যাটিস এনার্জি তত বাড়বে। আবার ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটো চার্জ, সেই চার্জ যত বাড়বে তত কি হবে, ল্যাটিস এনার্জি বেশি হবে, আর চার্জ যত কমবে তত ল্যাটিস এনার্জি কম হবে। নেক্সট তার মানে এখানে আমাদের দাঁড়ালো কি যে ইউ বা ল্যাটিস এনার্জি ইজিক্যাল টু কি হচ্ছে, ক্যাটায়ন ও অ্যানায়নের আধানের গুণফল বাই ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে নিউক্লিয়াসের দূরত্ব। তাহলে এটা গেল আমাদের বা ল্যাটিস। এবারে নেক্সট যেটা আমরা আসবো সেটা হচ্ছে যে এই যে আয়নীয় বন্ধনের যে দ্রাবকায়ন শক্তি, অর্থাৎ ল্যাটিস এনার্জি আমরা পড়লাম, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্রাবকায়ন শক্তি। এবার দ্রাবকায়ন শক্তি জিনিসটা কি, দ্রাবকায়ন শক্তি হচ্ছে দ্রাবকায়ন কাকে বলে, যে মনে করো এ এবং বি, তাহলে এটা একটা আয়নিক মলিকিউল, কারণ এখানে এ প্লাস দেখছি আমরা, এ বি মাইনাস দেখছি, তাহলে এদের মধ্যে একটা আয়নিক বন্ড রয়েছে। ঠিক আছে, তাহলে এবার আয়নিক বন্ডটা যখন রয়েছে তাহলে সেই আয়নিক বন্ডটাকে যদি আমরা যদি ভ্যানিশ করে দিতে চাই, মানে তাদের মধ্যে যদি কোনো আয়নিক বন্ডটাকে না রাখি,
দ্যাট মিনস অ্যাট্রাকশন ফোর্সটাকে যদি না রাখি, তাহলে না রাখলে দুটোকে সেপারেট যদি করতে চাই, তাহলে পরে কি হলো, এ প্লাস সেপারেট আউট হয়ে যাবে, বি মাইনাস সেপারেট আউট হয়ে যাবে। দুটোকে সেপারেট আউট করে তাদেরকে যদি আমরা ওয়াটার, আমরা এখানে সলভেন্ট হিসেবে ওয়াটারই ব্যবহার করব, ওয়াটার দিয়ে যদি আমরা কি করে দিই, সারাউন্ডেড করে দিই, অর্থাৎ জল দ্বারা এটাকে কি করা হলো, চারপাশে সারাউন্ডেড করা হয়। একইভাবে বি মাইনাসটাকেও তাই করবো আমরা, বি মাইনাসটাকে কি করবো, ওয়াটার দিয়ে সারাউন্ডেড করবো। এখানে দেখো, যখন প্লাস হচ্ছে তখন আমরা জানি ওয়াটারের ওটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসটা হচ্ছে এই প্লাসের চারপাশে চলে আসছে। আবার যখন বি মাইনাস যে আছে অ্যানায়নটা, তাকে কি করছে, এইচ প্লাস গুলো চারপাশে সারাউন্ডেড করে আছে। তাহলে এই মতো অবস্থায় কি হচ্ছে আমাদের, এটা কিন্তু ওয়াটারে দিয়ে চারপাশে সারাউন্ডেড হয়ে গেল। তার মানে এটা সেপারেটলি ওয়াটার দ্বারা সারাউন্ডেড হলো, বিটা সেপারেট হয়ে ওয়াটার দ্বারা সারাউন্ডেড হয়ে গেল। তাহলে এই যে আমাদের ছিল এ, এখানে ছিল এ প্লাস আর হচ্ছে বি মাইনাস, এই এ প্লাস আর বি মাইনাস এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স ছিল, মানে আয়নিক বন্ড ছিল। সেখান থেকে তারা কি হয়ে গেল, সেপারেট আউট হয়ে গেল, সেপারেট আউট হয়ে গিয়ে দুজনেই ওয়াটারে সেপারেট আউট হয়ে গেল, দিয়ে এটা আলাদা ওয়াটার দ্বারা ডিজলভ হয়ে গেল বা ওয়াটার দ্বারা সারাউন্ডেড হয়ে গেল, বিটা আলাদা ওয়াটার দ্বারা সারাউন্ডেড হয়ে গেল। তাহলে এই যে বন্ডটা যাকে যখন ভাঙা হলো, যে বন্ডটা ছিল সেই বন্ডটাকে যখন ভাঙা হলো, সেই ভাঙার যে পদ্ধতিটা বা ভাঙার জন্য যে শক্তিটা দরকার হলো, দ্যাট ইজ কল্ড দ্রাবকায়ন শক্তি। এটাকে বলা হয় দ্রাবকায়ন। তাহলে এই যে ভেঙে যে আলাদা আলাদা হয়ে গেল এবং সেটা ওয়াটার দ্বারা যে সারাউন্ডেড হয়ে গেল প্রত্যেকটা ক্যাটায়ন এবং অ্যানায়ন, এটাকে বলা হয় দ্রাবকায়ন। আর এই যে ঘটনাটা, অর্থাৎ দ্রাবকায়নের জন্য যে শক্তিটার প্রয়োজন, সেটাকে আমরা বলছি দ্রাবকায়ন শক্তি। তাহলে কাকে বলছে, বলছে কোনো কঠিন কেলাসকে দ্রাবকে দ্রবীভূত করতে যে শক্তি প্রয়োজন তাকে আমরা বলছি দ্রাবকায়ন শক্তি। তাহলে এটাকে আমরা বলছি দ্রাবকায়ন শক্তি। এবারে বলছে যে দ্রাবকায়ন শক্তি কি, দ্রাবকায়ন শক্তি আয়নীয় বন্ধনকে, মানে যে আকর্ষণ বলটাকে সেটাকে ভেঙে ফেলতে সাহায্য করে এই দ্রাবকায়ন শক্তি। এবার ল্যাটিস এনার্জি কোনটা, একটু আগেই যেটা বললাম ল্যাটিস এনার্জি, সেই ল্যাটিস এনার্জি কোনটা, ল্যাটিস এনার্জি হচ্ছে আয়নীয় বন্ধনকে আমার বা আকর্ষণ বলকে দৃঢ়ভাবে আটকে রাখতে সাহায্য করে। মানে এই যে আকর্ষণ বলটা, মানে দুটো আলাদা আলাদা ক্যাটায়ন এবং অ্যানায়নকে দৃঢ়ভাবে আটকে রাখতে সাহায্য করে হচ্ছে ল্যাটিস এনার্জি। আর দ্রাবকায়ন শক্তি কোনটাকে বলছে, এই যে আয়নগুলো আছে সেই আয়নগুলোকে সেপারেট আউট করতে, সেপারেট করে দিতে, ঠিক আছে, তাদের মধ্যে যে আকর্ষণ বল সেই আকর্ষণ বলটাকে ভেঙে দিতে যে শক্তি লাগে সেটাকে আমরা বলছি দ্রাবকায়ন শক্তি, আর এটার নাম বলছি আমরা ল্যাটিস শক্তি। তাহলে এবার আমাদের হাতে একটা জিনিস আসলো কম্পিটিটিভ স্টাডি, যে আয়নীয় বন্ধনের ল্যাটিস শক্তি ভার্সেস হচ্ছে দ্রাবকায়ন শক্তি। এবার বলছে তাহলে পরে এক্ষেত্রে আমরা দুটো কম্পিটিটিভ স্টাডি করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে কি, যে একটা কন্ডিশন হতে পারে কি, যে ল্যাটিস এনার্জি দ্রাবকায়ন শক্তির থেকে বেশি যদি হয়ে যায়, তখন কি হবে, তখন যেটা হবে, বলছে তখন সেই যৌগটা, সেই আয়নীয় যৌগটা কি হবে, অদ্রবীভূত হবে, সেই দ্রাবকে অদ্রবীভূত হবে। কোনো একটা দ্রাবকের ক্ষেত্রে যদি আমরা দেখি, যে মনে করো ওয়াটার, আর সাপোজ আমি কোনো একটা দ্রাবক ধরলাম যে এ বি, সরি ওয়াটারটা হচ্ছে দ্রাবক, আর একটা কম্পাউন্ড ধরলাম এ বি, এ প্লাস বি মাইনাস। তাহলে এই কম্পাউন্ডটা ওয়াটারে দ্রবীভূত হবে যদি, মানে যদি দেখা যায় যে আমরা, সরি, আমরা যদি এখানে দেখি যে এ প্লাস আর বি মাইনাস, ঠিক আছে, ওয়াটারে দ্রাবকে যখন দেওয়া হচ্ছে, তখন তার যে ল্যাটিস শক্তি, অর্থাৎ এ প্লাস বি মাইনাসের যে ল্যাটিস শক্তিটা, সেই ল্যাটিস শক্তির মানটা বেশি হয়ে যাচ্ছে তার দ্রাবকায়ন শক্তির তুলনায়। তাহলে পরে কি হচ্ছে, তাহলে পরে এ প্লাস আর বি মাইনাসটা আর এই ওয়াটারের মধ্যে দ্রবীভূত হচ্ছে না, অর্থাৎ সেক্ষেত্রে সে অদ্রবীভূত হিসাবে থেকে যাচ্ছে। যেমন আমরা বলি, এটা এখানে গন্ডগোল হয়ে গেছে, এটা খুব
খুব সম্ভবত এটা হচ্ছে দ্রবীভূত হবে অ্যাকচুয়ালি। NaCl এই কম্পাউন্ডগুলো এগুলো হচ্ছে দ্রবীভূত হবে, ঠিক আছে। এবার বলছে যে দ্রাবকায়ন শক্তি যদি ল্যাটিস এনার্জির থেকে বেশি হয়ে যায়, আরেকটা যেটা কন্ডিশন সেটা হচ্ছে দ্রাবকায়ন শক্তি যদি ল্যাটিস শক্তির থেকে বেশি হয়ে যায় তখন কি হবে, তখন বলছে যে তখন সেটা দ্রবীভূত হবে, ঠিক আছে। তাহলে দ্রাবকায়ন শক্তির মান ল্যাটিস শক্তির থেকে বেশি হলে সেটা দ্রবীভূত হয়ে যাবে। তাহলে দ্রবীভূত হলে পরে কি, যেমন এটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাবে, দিস ওয়ান ইজ চেঞ্জ, বেরিয়াম সালফেট এপাশে যাবে, এটা এপাশে যাবে, তার মানে দ্রাবকায়ন শক্তি ল্যাটিস শক্তির থেকে বেশি, তার মানে সেক্ষেত্রে দ্রবীভূত হয়ে যাচ্ছে। এটার উদাহরণ যদি আমরা দিই যে NaCl, KCl, CaCl2 এগুলো হচ্ছে সব সেই সমস্ত কম্পাউন্ড যাদের ক্ষেত্রে দ্রাবকায়ন শক্তি মান বেশি ল্যাটিস শক্তির থেকে। আর বেরিয়াম সালফেট, ক্যালসিয়াম ফ্লোরাইড এগুলো হচ্ছে সেই সমস্ত কম্পাউন্ড যাদের ক্ষেত্রে ওয়াটারে ল্যাটিস এনার্জি এর মানটা দ্রাবকায়ন শক্তির থেকে বেশি। তাহলে এটা হচ্ছে দ্রবীভূত, অদ্রবীভূত হয়ে গেল, আর এটা হয়ে গেল দ্রবীভূত। তাহলে আমাদের কন্ডিশন সেটা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ল্যাটিস এনার্জি যদি দ্রাবকায়ন শক্তির থেকে বেশি হয়ে যায় তাহলে আমার মৌলটা হয়ে যাবে অদ্রবীভূত। আর দ্রাবকায়ন শক্তির মান যদি ল্যাটিস শক্তির থেকে বেশি হয়ে যায় তাহলে মৌলটা হয়ে যাবে দ্রবীভূত। এটা এক্সাম্পলটা উল্টো হয়ে গেছে। নেক্সট বলছে আয়নীয় যৌগের এবার গঠন, অর্থাৎ যে কোনো একটা আয়নীয় যৌগ সেটার গঠন আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, তার গঠন কিরকম হবে, দেখতে কিরকম হবে, সেটাকে আমরা কিভাবে ডিটারমাইন করব। যে আমাকে একটা আয়নীয় মৌল দিয়ে দিল, আয়নীয় যৌগ দিয়ে দিল, সেই আয়নীয় যৌগটা দিয়ে বলল যে এটার তুমি গঠন বলো আমাকে, এটার গঠন কিরকম হবে। তাহলে সেই আয়নীয় যৌগের গঠন যদি আমাকে জানতে হয়, যেমন NaCl, KCl, CaCl2, CS, Cl2, CaF2 এই সমস্ত যৌগের ক্ষেত্রে যদি আমাদের এরকম আরো আয়নীয় যৌগ আছে, এগুলোর ক্ষেত্রে যদি আমাদেরকে গঠন বের করতে বলে তাহলে আমরা কি করে বের করব। তো কি করে বের করব সেটার জন্য প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের জানতে হবে ব্যাসার্ধ অনুপাত, ঠিক আছে। যেটা আমাদের লাগছে সেটা হচ্ছে ব্যাসার্ধ অনুপাত, যেটাকে আমরা ইংরেজিতে বলি রেডিয়াস রেশিও, রেডিয়াস রেশিও। তাহলে এই ব্যাসার্ধ অনুপাত, ব্যাসার্ধ অনুপাত জিনিসটা কি? ব্যাসার্ধ অনুপাত হচ্ছে বলছে যে একটা আয়নীয় যৌগ যখন তৈরি হয় তখন তার মধ্যে ক্যাটায়ন থাকে এবং অ্যানায়ন থাকে। তাহলে বলছে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন এদের যে রেডিয়াস মানে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের যে অনুপাত সেটাকে আমরা বলছি ব্যাসার্ধ অনুপাত, অর্থাৎ ক্যাটায়নের অনুপাত ডিভাইডেড বাই অ্যানায়নের অনুপাত, সেটাকে আমরা বলছি ব্যাসার্ধ অনুপাত। এবার বলছে এই ব্যাসার্ধ অনুপাতের উপর ভিত্তি করে কি করা হয়, বলছে ব্যাসার্ধ অনুপাতের উপর ভিত্তি করে আমরা তার কোঅর্ডিনেশন নাম্বার বের করতে পারি। কোঅর্ডিনেশন নাম্বার যদি বের হয়ে যায় তাহলে তার শেপ বা জ্যামিতিটা আমরা পেয়ে যাব। তাহলে কিভাবে পাবো, বলছে যে ব্যাসার্ধ অনুপাতের একটা মান আছে, সেই ডিটারমাইন মানটা কি, যে ব্যাসার্ধ অনুপাত যদি 0 থেকে 0.155 হয় তাহলে পরে সেক্ষেত্রে তার সর্বাঙ্গক সংখ্যা হবে 2। তাহলে যে সমস্ত যৌগের ক্ষেত্রে, আয়নীয় যৌগের ক্ষেত্রে তাদের ব্যাসার্ধ অনুপাত মানে ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাত যদি 0 থেকে 0.155 হয় তাহলে তাদের কোঅর্ডিনেশন নাম্বার হবে 2। কোঅর্ডিনেশন নাম্বার 2 হবে মানে মনে করো A প্লাস বি মাইনাস, তার মানে একটা A প্লাসকে দুটো বি মাইনাস ঘিরে থাকবে। সিমিলারলি একটা বি মাইনাসকে দুটো A প্লাস ঘিরে থাকবে, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে আমরা যদি বলি তার মানে এটা একমাত্র পসিবল হচ্ছে যদি আমরা এটাকে এইরকম করে করি। তার মানে এটা হচ্ছে বি মাইনাস, তারপরে হচ্ছে কি এ প্লাস, তার মানে এই বি মাইনাসের এই পাশে হবে, এই পাশে এ প্লাস, আবার এই এ প্লাসের এই পাশেও বি মাইনাস, এই পাশেও বি, তাহলে এ মাইনাস, তারপরে আবার কি হয়ে যাবে বি মাইনাস, তার মানে এই এ প্লাসের কি এই পাশেও মাইনাস, এই পাশেও বি মাইনাস, তার মানে এই স্ট্রাকচারটা কি হয়ে যাচ্ছে লিনিয়ার স্ট্রাকচার হয়ে যাচ্ছে, তার মানে এর শেপ বা জ্যামিতিটা হয়ে যাচ্ছে সরল রৈখিক। এবারে বলছে যে যদি এই ব্যাসার্ধ অনুপাতের ভ্যালুটা
0.155 এর থেকে 0.225 হয় তাহলে কি হবে? তাহলে 0.11155 এর থেকে যদি 0.225 হয় তখন সেক্ষেত্রে সর্বাঙ্গক সংখ্যা হয়ে যাবে 3, কোঅর্ডিনেশন নাম্বার 3। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার যদি 3 হয়ে যায় তার মানে আমরা যদি এখানে বলি যে বি মাইনাস, তাকে ঘিরে কয়টা আছে? 3খানা এ প্লাস আছে, এ প্লাস, এ প্লাস, এ প্লাস। ঠিক আছে, সিমিলারলি দেখো এটাকে যদি আমরা এটাকে এইভাবে, তো হবে না এখানে, এটাকে চেঞ্জ করি একটু, ধরো একটু খোলা হবে লিখি। তাহলে বি মাইনাস এ প্লাস, এ প্লাস, এ প্লাস হলো। তাহলে এইভাবে, এবার বলছে তার মানে একটা এ প্লাস কে কয়টা থাকবে? বি মাইনাস 3খানা। তাহলে আবার এখানে ধরে নিলাম একটা বি মাইনাস, তাহলে এই এই এ প্লাসের জন্য বি মাইনাস কয়টা হলো? একটা, দুটো, এখানে একটা, তিনটে। ঠিক আছে, একইভাবে এই বি মাইনাসের জন্য তো হয়ে গেল। তাহলে এবার এই এ প্লাসের জন্য কি হবে? তাহলে এই এ প্লাসের জন্য যদি আমরা করি তাহলে এই এ প্লাসের জন্য তিনটে লাগবে, একটা, একটা রয়েছে। তাহলে পরে এবার আমরা বলতে পারি এইভাবে দুটো, তিনটে। ঠিক আছে, তাহলে এবার এটার মাঝে আবার একটা ঢুকে যাবে এখানে এ প্লাস। তার মানে এরকম করে যদি দেখা যায় তাহলে পরে স্ট্রাকচারটা বি প্লাসের এরকম হচ্ছে, অথবা স্ট্রাকচার হয়ে যাচ্ছে এরকম, অথবা এ প্লাসের স্ট্রাকচার যদি আমরা দেখি, এ প্লাসের স্ট্রাকচার যদি আমরা এখানে দেখি তাহলে পরে এ প্লাসের স্ট্রাকচার হয়ে যাচ্ছে এরকম। আবার এটা এই দিক দিয়ে হবে, এটা এই দিক দিয়ে হবে, এ প্লাস হয়ে গেল এরকম স্ট্রাকচার। আবার এ প্লাসে যে যেটা যদি এরকম হয় তাহলে এখানে আবার একটা এ প্লাস হবে। ঠিক আছে, তার মানে এই স্ট্রাকচারটা হচ্ছে কি? ত্রিভুজাকার স্ট্রাকচার। তাহলে এক্ষেত্রে আমাদের স্ট্রাকচার হয়ে যাচ্ছে ত্রিভুজাকৃতি। নেক্সট বলছে যে যদি ব্যাসার্ধ অনুপাতের মান কত হচ্ছে 0.225 এর থেকে 0.414 হয় তখন বলছে কোঅর্ডিনেশন নাম্বার হয়ে যাবে 4 এবং এর জ্যামিতি হয়ে যাচ্ছে চতুস্থলকীয়। চতুস্থলকীয় আমরা স্ট্রাকচার জানি যে এই একটা মাঝখানে, এই, 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 এই দিক থেকে এটা পেছনে। তাহলে এটা যদি আমরা এ ধরি, এটা বি, 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 একইভাবে বিটাকে করলে পরে এ। তারপরে বলছে যে যদি রেডিয়াস রেশিও এর অনুপাত 0.414 এর থেকে 0.732 হয়, 0.732, তাহলে সেক্ষেত্রে বলছে সর্বাঙ্গক সংখ্যা কত হবে? 6 এবং স্ট্রাকচার হচ্ছে অষ্টক তলীয়, অক্টা। তারপরে 0.732 এর থেকে যদি 1.0 হয়ে যায় তখন সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 8 এবং স্ট্রাকচার হয়ে যাচ্ছে ঘন কাকার। তাহলে এই মোটামুটি আমাদের ব্যাসার্ধ অনুপাত এবং তার রেসপেক্টে আমাদের কি হচ্ছে স্ট্রাকচার সেটা, এবং তার কোঅর্ডিনেশন নাম্বার কত হচ্ছে। তাহলে পরে 0 থেকে যদি 0.155 হয় তাহলে পরে 2 কোঅর্ডিনেশন নাম্বার, সরলরৈখিক লিনিয়ার। 0.155 এর থেকে 0.225 এর যদি হয় তাহলে হচ্ছে 3 ত্রিভুজাকার। 0.225 এর থেকে 0.414 যদি হয় তাহলে 4 চতুস্থলকীয়। 0.414 এর থেকে 0.732 যদি হয় তাহলে পরে সেক্ষেত্রে 6 অষ্টকতলীয়। 0.732 এর থেকে যদি 1.00 হয়ে যায় তখন সেক্ষেত্রে 8 ঘনকাকার জ্যামিতি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের জ্যামিতিটা গেল। এখনই বলছে যে যদি আমাদের এখানে কি হয়, যে এখানে আমাদের দেওয়া আছে, এগুলো রেশিও গুলো দেওয়া আছে। কি দেওয়া আছে? এন এ প্লাস এর রেশিও হচ্ছে কত, মানে সরি ব্যাসার্ধ রেডিয়াস হচ্ছে 0.102, কে প্লাস এর রেডিয়াস হচ্ছে 0.13238,
Ca2 প্লাসের হচ্ছে 0.099, সিজিএম প্লাসের হচ্ছে 0.167, ক্লোরিন মাইনাসের হচ্ছে 0.181, ফ্লোরিন মাইনাসের হচ্ছে কত 0.133, অক্সিজেন 2 মাইনাসের হচ্ছে 0.141। মানে এগুলো দেওয়া থাকবে রেডিয়াসটা, তো সেটা নিয়ে চাপ নেই। তাহলে এবার যদি আমরা এখানে বের করতে চাই, এই যে যৌগগুলো যে আমরা লিখেছিলাম যে NaCl, KCl, CaCl2, CgS, সিজিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, তাহলে এদের ক্ষেত্রে জ্যামিতিটা কি হবে? তাহলে NaCl এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে NaCl, তাই না? এক্ষেত্রে আর প্লাস বাই আর মাইনাস কত হচ্ছে? তাহলে আর প্লাসের মান কত হচ্ছে 0.102, আর আর মাইনাসের মান কত 0.181। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে পরে আমাদের কাছে ভ্যালু কত দাঁড়াবে? তাহলে আমাদের কাছে আছে কত 0.102। তাহলে আমাদের যেটা ভ্যালু দাঁড়াবে এটা হচ্ছে প্রায় হাফের কাছাকাছি, তার মানে হাফের থেকে একটু বেশি আছে, দ্যাট ইজ 0.56563। তাহলে NaCl এর ক্ষেত্রে আমরা দেখলাম যে রেডিয়াস রেশিও কত দাঁড়ালো 0.563 NaCl এর ক্ষেত্রে। তাহলে NaCl এর ক্ষেত্রে 0.563 কোন রেঞ্জে পড়ছে? বলছে এই রেঞ্জে পড়ছে, অর্থাৎ 6 কোঅর্ডিনেশন নাম্বারে পড়ছে। তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার কত হচ্ছে 6, 6 হয়ে যাচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। তার মানে একটা Na প্লাসকে 6টা Cl মাইনাস ঘিরে রেখেছে, আবার একটা Cl মাইনাসকে 6টা Na প্লাস ঘিরে রেখেছে। এর জ্যামিতিটা আমরা পরে দেখব। তাহলে এর গিয়ে শেপ দাঁড়াচ্ছে কি অষ্টক তলীয়, অষ্টক তলীয়, ইংরেজিতে বলা হয় অক্টাহেড্রাল, অক্টাহেড্রাল। ঠিক আছে, কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে কত 6, কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে কত 6, 6 হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার অষ্টক তলীয়। এবার বলছে KCl, তাহলে KCl এর ক্ষেত্রে যদি দেখি আমরা KCl, তাহলে K প্লাস এর কত 0.138 ডিভাইডেড বাই Cl মাইনাস এর কত 0.181। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে অবভিয়াসলি এটার ক্যালকুলেশন আমাদের 5 এর থেকে অনেকটাই বেশি হবে। দেখে নিই, এটার গিয়ে আমাদের মান দাঁড়াচ্ছে কত, বলছে যে 0.762। তাহলে 0.762 যদি আমরা দেখি, তাহলে 0.762, তার মানে এই রেঞ্জে পড়ে গেল। তার মানে সেক্ষেত্রে কত হয়ে গেল 8। ঠিক আছে, তাহলে KCl, ঠিক আছে, তাহলে বলছে যে Na প্লাস কে, NaCl এর ক্ষেত্রে আমরা কি দেখলাম অষ্টক তলীয়, K প্লাস এর ক্ষেত্রে আমরা KCl যদি দেখি, তাহলে NaCl এর ক্ষেত্রে তো আমরা দেখেছিলাম আর প্লাস আর মাইনাস 0.563 এরকম এসেছে। তাহলে আমরা সেখানে বলেছিলাম যে এটা হচ্ছে 6 কোঅর্ডিনেশন নাম্বার এবং এটা হচ্ছে অষ্টক তলীয়। এখন বলছে যে যদি আমরা KCl এর ক্ষেত্রে দেখি, তাহলে KCl এর ক্ষেত্রে KCl তার ক্ষেত্রে হচ্ছে কি যে আর প্লাস বাই আর মাইনাস সমান সমান কত দাঁড়াচ্ছে গিয়ে আর প্লাস বাই আর মাইনাসের মান দাঁড়াবে আমাদের KCl এর ক্ষেত্রে 0. এটা কত আছে কে প্লাস এর মান কত আছে, কে প্লাস এর মান 0.138 ডিভাইডেড বাই হচ্ছে 0.181, ভ্যালু আসছে আমাদের সমান সমান 0.764, সরি 7624। তাহলে 0.7624, তাহলে 0.7624 মানে এই রেঞ্জে পড়ে গেল। তার মানে সেক্ষেত্রে সর্বাঙ্গক সংখ্যা 8 হয়ে গেল, কোঅর্ডিনেশন নাম্বার 8। 8 যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে ঘনকাকার, ঘনকাকার।
কিউবিক স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি কিউবিক স্ট্রাকচার। এরপরে বলছে যে আমাদের আছে CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যদি দেখি তাহলে সেক্ষেত্রে CaCl2, সেক্ষেত্রে আর প্লাস কত হচ্ছে 0.099, 0.099, ডিভাইডেড বাই এখানে যদি আমরা Cl করি Cl2 0.181, তাহলে 0.181 ইজিক্যাল টু আমাদের গিয়ে দাঁড়াচ্ছে এটার রেজাল্ট 0.546। তাহলে 0.546 মানে আমাদের কোথায় পড়ছে এই 6, তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 6, তার মানে এক্ষেত্রে আমাদের স্ট্রাকচার হয়ে যাচ্ছে অষ্টক তলীয় বা অক্টাহেড্রাল। এবার হচ্ছে সিজিয়াম ক্লোরাইড। সিজিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যদি দেখি তাহলে CaCl, সিজিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে 0.167 ডিভাইডেড বাই হচ্ছে 0.181, তাহলে 0.167 ডিভাইডেড বাই হচ্ছে 0.167 ডিভাইডেড বাই হচ্ছে 0.181, তাহলে আমাদের গিয়ে দাঁড়াচ্ছে এটার ভ্যালু কত 0.922। এটা ক্যালকুলেট করলে পরেই বোঝা যাবে বা ভাগ করে নিলে হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে 0.922 মানে এই কিউবিক, তাহলে সেক্ষেত্রে 8, তাহলে কিউবিক বা ঘনক আকার। ঠিক আছে, ঘনক আকার। এবং লাস্ট হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। যদি আমরা দেখি CaO, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম যদি দেখি তাহলে ক্যালসিয়াম কত 0.099 ডিভাইডেড বাই হচ্ছে অক্সাইডের ক্ষেত্রে 0.140, তাহলে এক্ষেত্রে এটার মান কত আসছে 0.099 ডিভাইডেড বাই হচ্ছে 0.140, তাহলে এক্ষেত্রে ভ্যালু দাঁড়াচ্ছে গিয়ে 0.707। তাহলে 0.707 মানে এইখানে পড়লো, তার মানে এটার ক্ষেত্রেও হয়ে যাচ্ছে আমাদের 6 এবং অক্টাহেড্রাল বা অষ্টক তলীয়, অক্টাহেড্রাল। তাহলে আমরা এখান থেকে জ্যামিতিগুলো পেয়ে গেলাম এবং কোঅর্ডিনেশন নাম্বার পেলাম। তাহলে NaCl এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত 6, এবং এটার তাহলে জ্যামিতি হয়ে যাচ্ছে অষ্টক তলীয়। ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড CaCl2, সরি ক্যালসিয়াম, পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে KCl, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে ঘনক আকার কিউবিক। ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে CaCl2 অষ্টক তলীয়, তারপর হচ্ছে সিজিয়াম ক্লোরাইড কিউবিক, ক্যালসিয়াম অক্সাইড অষ্টক তলীয়। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, এরপরে নেক্সট দেখি। তাহলে নেক্সট হচ্ছে আমরা যে NaCl যে আমরা করেছিলাম। ঠিক আছে, তাহলে NaCl আমরা কি বলেছিলাম, NaCl এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত 6 ছিল কোঅর্ডিনেশন নাম্বার, এবং আমরা কি বলেছিলাম যে 6টা Cl মাইনাস 6টা Na প্লাসকে সারাউন্ডেড করবে, আবার 6টা Na মাইনাস Na প্লাস 6 এক মানে সরি একটা Cl মাইনাসের চারপাশে 6টা Na প্লাস থাকছে 6 Na প্লাস, আবার একটা Na প্লাসের চারপাশে 6টা Cl মাইনাস থাকছে। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক লালটা মানে হচ্ছে Na প্লাস, তাহলে রেড কোথায় আছে, এই যে রেড Na প্লাস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে Na প্লাস, এতে বোঝা যাবে না, নীলটা না কালোটাই ঠিক আছে না। তাহলে এইটা হচ্ছে Na প্লাস, তাহলে এর চারপাশে এখানে একটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হলো 4 নাম্বার, উপরে একটা আছে 5 নাম্বার, নিচে একটা আছে 6 নাম্বার। তাহলে এই Na প্লাসের চারপাশে কয়টা আছে, 6টা আমাদের আছে, এবং এর স্ট্রাকচার কি হয়ে যাচ্ছে, এই যে কিউবিক, সরি অক্টাহেড্রাল স্ট্রাকচার হয়ে যাচ্ছে। তার মানে এই যে এরকম 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 হয়ে গেল, এখানে একটা, এখানে একটা,
এখানে একটা, এখানে একটা, আর এই থেকে উপরের দিকে এখানে একটা, তারপর হচ্ছে নিচের দিকে এখানে একটা। তাহলে দিস ইজ অক্টাহেড্রাল স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অক্টাহেড্রাল স্ট্রাকচার। আবার সিএল মাইনাসের ক্ষেত্রে যদি আমরা দেখি সিএল মাইনাসে, তাহলে এই যে এই সিএল মাইনাসটাকে যদি আমরা দেখি, ঠিক আছে, এটা এবং এটা সেম জিনিস সিএল মাইনাস। তাহলে এই সিএল মাইনাসটাকে যদি দেখি তাহলে কি হচ্ছে, এই একটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার, এটা হলো 4 নাম্বার। তাহলে এর উপরে এরকম আরেকটা লেয়ার তৈরি হবে। তাহলে সেখানে আমার কি থাকছে, এখানে একটা Na প্লাস, তাহলে এটা হচ্ছে কি 5 নাম্বার, আর উপরের দিকে আরেকটা Na প্লাস থাকছে, সেটা হচ্ছে 6 নাম্বার। এই যে এরকম করে আরেকটা, যেমন এই সিএলটার উপরে একটা আছে সেরকম এই সিএলটারও উপরে একটা থাকবে, তাহলে 6 নাম্বার। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 6 খানা পাচ্ছি। তাহলে 6টা Na প্লাস, 6টা সিএল মাইনাস। তাহলে একটা Na প্লাসের চারপাশে 6টা সিএল মাইনাস, আবার একটা সিএল মাইনাসের চারপাশে 6টা Na প্লাস রয়েছে। এবার সিজিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যদি দেখি, তাহলে সিজিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, স্ট্রাকচারটা কিউবিক স্ট্রাকচার, তাই না? তাহলে কিউব তৈরি করবে, অর্থাৎ এক্ষেত্রে 8খানা আমাদের ছিল। তাহলে এইটা হচ্ছে সিজিয়াম, ঠিক আছে। তাহলে সিজিএমের এইখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে একটা সিএল মাইনাসকে কয়টা সিজিএম ঘিরে আছে, 8টা। একইভাবে একটা সিজিএমকে কয়টা ঘিরে থাকবে, 8টা সিএল মাইনাস। কিভাবে, যদি আমরা এটাকে সিজিএম যেহেতু ভাবছি, তাহলে কি হবে, এটার রেসপেক্টে ঠিক এর সোজাসুজি আরেকটা তৈরি হবে, এর এই পাশ বরাবর আরেকটা হচ্ছে, এর এই পাশ বরাবর আরেকটা হবে, হয়ে গেল 1 2 3 4টা হয়ে গেল। এবারে বলছে, তাহলে এখানে মাঝখানে আছে, তাহলে এইটার এইখানে আরেকটা থাকছে, হয়ে গেল। এবার এই বরাবর তো একটা হয়ে গেল, এবার এইদিকে আরেকটা পোর্শন পাবো, এই বরাবর আরেকটা হবে, তো হয়ে গেল কয়টা, 4টা 5টা 6টা। এবারে বলছে যে আমরা এটাকে এক্সটেন্ড করলে পরে ভালো হবে, ঠিক আছে। যদি আমরা এক্সটেন্ড করি তাহলে পরে ভালো হবে। তাহলে পরে আমরা এক্সটেন্ড করলে পরে কি হচ্ছে, তাহলে দেখো এটা প্রত্যেকটা কিউবের মাঝখানে আছে। তাহলে এবার এটা এই জায়গাটাতে আমরা বলছি যেটা, সেটা হচ্ছে এখানে 8খানা কিউবের সমন্বয় আছে। কিভাবে, এক, দেখো এই পাশ বরাবর একটা কিউব হচ্ছে, ঠিক আছে, এখানে একটা কিউব, এই পাশে একটা কিউব, ঠিক আছে। ঠিক একইভাবে এইদিকে সোজাসুজি আরেকটা আসবে, এই পাশে একটা কিউব, এই পাশে একটা কিউব, তারপরে উপরে একটা কিউব, নিচে একটা কিউব, টোটাল 8টা তৈরি। তাহলে এইখানে বরাবর, এই বরাবর এইখানে একটা থাকছে, ঠিক আছে, এইদিকে একটা থাকলো, আর এই বরাবর এই দিকে হয়ে এই দিকে আরেকটা থাকছে, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 8খানা আমাদের। তাহলে যদি দেখি একটা, তাহলে এটা হচ্ছে সিজিএমের চারপাশে, তাহলে এই একটা, দুটো, তিনটে, চারটা, চারটা তো সিজিএম হলো। এবার কি হচ্ছে, 4টার পরে এখানে 5টা, এখানে 6টা, 7টা, এই যে 8টা, তাই টোটাল 8খানা আমাদের সিজিএম, মানে একটা সিজিএমের চারপাশে 8টা সিএল মাইনাস হয়ে গেল। তাহলে এই রকম ভাবে আমরা স্ট্রাকচার ডিটারমাইন করতে পারি আয়নিক যৌগের ক্ষেত্রে। এরপরের দিনে আমরা সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি, এরপরে আমরা সমযোজী বন্ধনে আসব। সমযোজী বন্ধনে আসার আগে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে থ্যাংক ইউ, সি ইউ সুন। যদি ভালো লাগে তাহলে পরে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, আর কোনো একটা যদি কোয়েরি থাকে বা কোনো একটা জায়গাতে যদি কিছু সমস্যা হয়ে থাকে, বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে ডেসক্রিপশনে তোমরা মক টেস্টের লিঙ্ক পেয়ে যাবে, যেটা ফ্রি অফ কস্ট। সেই মক টেস্টের লিঙ্কে গিয়ে তোমরা মক টেস্ট দিতে পারো, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ, সি ইউ সুন।